শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নপত্র থেকে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এখানে মোট 10টি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্ন তোমরা কিভাবে লিখবে তার উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে এই ক্লাসে আমি আলোচনা করব পরবর্তী অংশ নিয়ে, যেখানে রচনামূলক প্রশ্ন রয়েছে দৃশ্যপটবিহীন। এখানে তোমরা 3টি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই 3টি প্রশ্নের সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। এই যে 3টি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 5 মার্ক দেওয়া হবে এবং 3টি প্রশ্নের জন্য সর্বমোট তোমরা 15 নম্বর পাবে। যদিও এখানে 3টি প্রশ্ন আছে, কিন্তু যখন তোমরা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রশ্নপত্র হাতে পাবে সেখানে কিন্তু 3টি প্রশ্ন থাকবে না, সেখানে থাকবে মোট 5টি প্রশ্ন এবং সেই 5টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্ন তুমি বেছে নেওয়ার সুযোগ পাবে। তো আমরা চলো দেখে নিচ্ছি যে এক একটি প্রশ্ন এখান থেকে কিভাবে লিখলে, কতটুকু লিখলে তোমরা 5-এ 5 পাবে। চলো আমরা প্রশ্নগুলোর সমাধান দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্নোত্তর। আমাদের প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন, এগুলো হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্ন। আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কোয়াশিওকর রোগ কেন হয়, লক্ষণ সহ ব্যাখ্যা করো। তো প্রথমে আমরা লিখব যে কোয়াশিওকর রোগ কেন হয়। তো দেখো আমি লিখেছি যে কোয়াশিওকর রোগ প্রোটিনের ঘাটতির কারণে হয়। এই রোগটি সাধারণত শিশুদের মধ্যে দেখা যায়, বিশেষ করে যখন তাদের খাদ্যে প্রোটিনের অভাব থাকে। এটিতে মূলত উন্নয়নশীল দেশগুলোর শিশুরা ভুগে থাকে, যেখানে খাদ্য পুষ্টির যথাযথ অভাব রয়েছে। তো প্রথমে আমরা লিখলাম যে ঠিক কী কারণে কোয়াশিওকর রোগ হয়। এবার আমরা লক্ষণগুলো ব্যাখ্যা করব, অর্থাৎ ঠিক কী কী লক্ষণ দেখা দিলে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি বা একটি শিশু এই রোগে ভুগছে। তো লক্ষণে আমি উল্লেখ করেছি যে শরীরের বিভিন্ন অংশে পানি জমে ফুলে যাওয়া, চুল পাতলা ও রুক্ষ হয়ে যাওয়া, ত্বকের ক্ষত ও রং পরিবর্তন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, দুর্বলতা ও শারীরিক বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, মানসিক অস্থিরতা ও হতাশা। তো এই সকল লক্ষণগুলো যখন একজন ব্যক্তির মধ্যে প্রকাশ হয় তখন আমরা বলতে পারি যে তিনি কোয়াশিওকর রোগে আক্রান্ত হয়েছেন। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। দ্বিতীয় যে প্রশ্ন, সেখানে জানতে চাওয়া হয়েছে প্রকৃতির প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি, ব্যাখ্যা করো। তো আমরা লিখতে পারি যে উত্তরে এভাবে: প্রকৃতির প্রতি সহমর্মিতা দেখানোর জন্য আমাদের কিছু দায়িত্বশীল ও সচেতন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো সেগুলো কি কি? প্রথমত বৃক্ষরোপণ। আমি লিখেছি গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বেশি করে গাছ লাগানো এবং বনাঞ্চল সংরক্ষণ করা উচিত। দ্বিতীয়ত দেখো আমি লিখেছি দূষণ কমানো। বায়ু, পানি ও মাটি দূষণ কমানোর জন্য আমাদের যানবাহনের ব্যবহার সীমিত করা, শিল্প কারখানার নির্গমন নিয়ন্ত্রণ করা এবং প্লাস্টিক ব্যবহার কমানো উচিত। এরপর 3 নম্বরে আমি লিখেছি দেখো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। আমাদের প্রাকৃতিক সম্পদ যেমন পানি, খনিজ ও বনভূমি সচেতনভাবে ব্যবহার করতে হবে যাতে তা অপচয় না হয়। এবার 4 বলা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ। তো আমি লিখেছি যে বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ ও তাদের প্রতি হুমকির মোকাবেলার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি। সবশেষে আমি শেষ করেছি ঠিক এভাবে যে এইভাবে আমরা প্রকৃতির প্রতি সহমর্মিতা দেখিয়ে পরিবেশকে আরও ভালো রাখতে পারি। শিক্ষার্থীরা, 2 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা যদি ঠিক এভাবে লিখো তাহলে আমি আশা করছি যে তোমরা 5 পাবে। পরবর্তীতে আরও একটি প্রশ্ন রয়েছে, যেখানে 3 নম্বরে জানতে চাওয়া হয়েছে যে প্রাথমিক চিকিৎসা নিয়ে 2টি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লিখো। তো আমরা ঠিক এভাবে লিখতে পারি, একটি ছক তৈরি করব, যার বাম পাশে আমরা লিখব ভুল ধারণা এবং ডান পাশে আমরা লিখব সেই ভুল ধারণার বিপরীতে সঠিক তথ্য কী। তো প্রথম যে ভুল ধারণা সেটি হচ্ছে জ্বলন্ত চুলা বা আগুনে পোড়া ত্বকে বরফ সরাসরি প্রয়োগ করলে ভালো হবে। এটি হচ্ছে মূলত একটি ভুল তথ্য। তো সঠিক তথ্য কি এক্ষেত্রে? দেখো আমি লিখেছি যে পোড়া স্থানে বরফ সরাসরি প্রয়োগ করা উচিত নয়, এটি ত্বকের ক্ষতি বাড়াতে পারে। বরং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এবং প্রাথমিক চিকিৎসা ক্রিম ব্যবহার করা উচিত। তো এই তথ্যের বিপরীতে আমরা সঠিক তথ্য লিখলাম। দ্বিতীয়ত আমরা আরও একটি ভুল ধারণা লিখব, যেখানে আমি উল্লেখ করেছি নাক দিয়ে রক্তপাত হলে মাথা পেছনে ঝুঁকিয়ে রাখলে রক্ত বন্ধ হবে। এটি হচ্ছে ভুল ধারণা। তো সঠিক ধারণা কি? আমি লিখেছি দেখো
মাথা পেছনে ঝোঁকানো উচিত নয়, কারণ এতে রক্ত গলায় নেমে শ্বাসনালীতে যেতে পারে। বরং নাকের সামনের অংশ চেপে ধরে মাথার সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে, যাতে রক্ত বাইরে বের হয়ে যায়। তো আমরা ঠিক এই ধারণার বিপরীতে সঠিক ধারণা কি সেটি লিখে দিলাম। ঠিক এভাবেই মূলত আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে এখানে 3টি প্রশ্ন রয়েছে, রচনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি সমাধান সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এভাবে যদি তোমরা লিখতে পারো, আমি আশা করছি প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা 5 নম্বর পেতে সক্ষম হবে। এর পরবর্তী ক্লাসে আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরে এখানে তোমরা দৃশ্যপট নির্ভর বেশ কিছু প্রশ্ন পাবে। এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।